হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই জিকে ক্লাসটিতে আমি যেভাবে তোমাদেরকে রোজ সাধারণ বিজ্ঞানের কিছু জিকে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করি, তো আজকে সেই রকম বিকেলের জিকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই, যেখানে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি কিছু প্রশ্ন এর মধ্যে থেকে কমন পাবে। কোনটি স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? কোনটি স্ট্রেঞ্জার গ্যাস নামে পরিচিত? স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় কোনটিকে? দেখো, অপশন তো নাই, আগেই বলেছি ক্লাসটিতে অপশন নেই, শুধুমাত্র কোশ্চেন আর আনসার শেয়ার করব। তো আনসার হবে জেনন। ঠিক আছে, জেনন গ্যাস, যেটি স্ট্রেঞ্জার গ্যাস নামেও পরিচিত। জেননকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস। ঠিক আছে, নেক্সট, ভারতীয় বাস্তুবিদ্যার প্রাণপুরুষকে? ভারতীয় বাস্তুবিদ্যার প্রাণপুরুষ, ঠিক আছে, কে? না, আর মিশ্রা, যাকে ভারতীয় বাস্তুবিদ্যার প্রাণপুরুষ বলা হয়। নেক্সট প্রশ্নে যাব। 2 নম্বর হয়ে গেল, তো 3 নম্বর। ঠিক আছে, একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে কি বলে? আনসার কি হবে দেখে নেব। আনসার হচ্ছে কি হবে না, আনসার হচ্ছে অ্যালোগামি বলা হয়। অ্যালোগামি। অ্যালোগামি তাহলে বলতে কি বোঝাচ্ছে না, একটা ফুলের পরাগধানী থেকে যখন পরাগরেণু অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে যাবে পরাগরেণুটা, তখন সেটাকে বলা হবে অ্যালোগামি। নেক্সট, জীবদেহের বয়স বৃদ্ধির কারণ ও পরিবর্তনের আলোচক শাখাকে কি বলে? মানে যে শাখায় জীবদেহের বয়স বৃদ্ধি এবং পরিবর্তন, বয়সে যে পরিবর্তন, বৃদ্ধির কারণ এবং জীবদেহের পরিবর্তন, সেটা হচ্ছে জেরেন্টোলজি বলা হয়। তাহলে যদি বলা হয় যে জেরেন্টোলজি কি বিষয়ে অধ্যয়ন করা হয়, না জেরেন্টোলজিতে জীবদেহের বয়স বৃদ্ধির কারণ এবং পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়। নেক্সট প্রশ্ন, এখনো পর্যন্ত জানা অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? এখনো পর্যন্ত আমরা যতগুলো অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জেনেছি বা যতগুলো আমরা জানি, সেই সংখ্যাটা কত? অ্যামাইনো অ্যাসিড কতগুলো রয়েছে? উত্তর হবে 22টি। এখনো পর্যন্ত আমাদের জানা অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 22টি। ঠিক আছে, 22টি অ্যামাইনো অ্যাসিড বর্তমান। পরের প্রশ্ন চলে যাব। বাতাসে শব্দের গতিবেগ কত হয়? বাতাসে শব্দের গতিবেগ কত? তো বাতাসে শব্দের গতিবেগ প্রতি সেকেন্ডে যদি ধরি তাহলে হবে 330 মিটার, বা হবে 330 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 330 মিটার করে। চলো পরের প্রশ্ন যাই। শ্বেতসার ও শর্করাকে একসঙ্গে কি বলে? শ্বেতসার এবং শর্করাকে একসঙ্গে কি বলা হয়? কি হবে? এটা কিন্তু খুব ইজি। কি বলা হয়? শ্বেতসার ও শর্করাকে একসঙ্গে বলা হয় হচ্ছে তোমার কার্বোহাইড্রেট। শ্বেতসার এবং শর্করাকে একসঙ্গে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, কোন পদার্থের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? মানে কোন পদার্থের পরিপাকের কারণে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়? কোন পদার্থের পরিপাকে কি হবে? উত্তর হবে প্রোটিন। প্রোটিনের পরিপাকের কারণে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, প্রোটিন হচ্ছে আনসার। পরের প্রশ্ন, কঠিন বস্তুর মধ্য দিয়ে শব্দের গতিবেগ কত? কঠিন বস্তুর মধ্য দিয়ে আমরা বাতাসে শব্দের গতিবেগ জানলাম, এবার আমরা জানবো যে কঠিন বস্তুর মধ্য দিয়ে শব্দের গতিবেগ কত হয়। উত্তর হবে প্রতি সেকেন্ডে 5000 মিটার, মানে 5000 মিটার পার সেকেন্ড। কঠিন বস্তুর মধ্য দিয়ে শব্দের গতিবেগ কিন্তু বেশি। ঠিক আছে, 5000 মিটার পার সেকেন্ড। বাতাসে জানলাম 330 মিটার পার সেকেন্ড, এবারে এখানে 5000 মিটার পার সেকেন্ড। নেক্সট, উৎসেচক লাইপেজ
চর্বিকে কিসে রূপান্তরিত করে? লাইপেজ উৎসেচক রয়েছে যেটা চর্বিকে কিসে রূপান্তরিত করে? কি হবে? উত্তর হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিন। মানে লাইপেজ চর্বিকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনে রূপান্তরিত করে। নেক্সট, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পথ কেমন হয়? বাস্তুতন্ত্রে যে শক্তি প্রবাহ হয় সেই শক্তি প্রবাহের পথ কেমন হয়? উত্তর কি হবে? উত্তর হবে বৃত্তাকার। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পথ বৃত্তাকার হয়। ঠিক আছে, মানে বৃত্তাকারে শক্তি প্রবাহ হয় বাস্তুতন্ত্রে, তাই তার পথ হচ্ছে বৃত্তাকার। পরের প্রশ্ন যাব। হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহার করা হয়? হকি স্টিক, হকি খেলার যে স্টিক ওইগুলো হকি স্টিক, তো ওটা তৈরিতে কোন কাঠ ব্যবহার করা হয়? কি গাছের কাঠ বা কোন কাঠ? উত্তর কি হবে বলো তো? স্যালেক্স কাঠ। স্যালেক্স কাঠ ব্যবহার করা হয় হকি স্টিক তৈরি করার জন্য। উত্তর হচ্ছে স্যালেক্স কাঠ। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাব আমি। এককোষী প্রাণী ও উদ্ভিদরা কোন গ্রুপের অন্তর্ভুক্ত? এককোষী প্রাণী এবং উদ্ভিদেরা কোন গ্রুপের অন্তর্ভুক্ত? কি হবে আনসার? আনসার হচ্ছে প্রোটিস্টা। এককোষী প্রাণী এবং উদ্ভিদরা প্রোটিস্টা গ্রুপের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা, উত্তর হলো প্রোটিস্টা গ্রুপ। চলো পরের প্রশ্ন যাব। দীর্ঘদিনের উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? মানে ধরো যে গাছে অনেকদিন ধরে ফুল ফুটছে না, তো কোন হরমোনের প্রভাবে সেই গাছে ফুল ফুটবে? কোন হরমোন প্রয়োগ করলে বা কোন হরমোনের কারণে? সঠিক উত্তর হবে জিব্বারেলিন। জিব্বারেলিন হরমোন, যেটি হচ্ছে তোমার উদ্ভিদের ক্ষেত্রে দীর্ঘদিনে ফুল ফোটাতে সাহায্য করে থাকে।